নমস্কার, স্বাগত ফোর্থ পিলার উইথ দ্য পিপলে। আজকে আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে ভবানীপুরের পরের স্টপ। ভবানীপুর সহ পশ্চিমবঙ্গের 3টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ফলাফল বেরিয়েছে। সকলেই জানেন যারা অনুষ্ঠান দেখছেন যে 3টে কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জিতেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতেছেন। শোভনদেব চট্টোপাধ্যায় এই বছরই 2021 সালেই মে মাসে যে যত ভোটে জিতেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তার আগে যত ভোটে জিতেছিলেন তার থেকেও বেশি ভোটে, অনেক বেশি ভোটে তিনি জিতেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন এটা প্রত্যাশিতই ছিল। আমার মনে হয় না কোনো সাংবাদিক বা কেউ যারা রাজনৈতিক পর্যবেক্ষক তারা মনে করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হেরে যেতে পারে। কিন্তু যেহেতু ভোটে না জিতেও তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন, সেটাকে একটা রাজনৈতিক ইস্যু করা হয়েছিল। এবং যেহেতু তৃণমূল কংগ্রেস এখন সারা দেশে একটা বিজেপির প্রতিস্পর্ধী একটা রাজনৈতিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বলা ভালো, সেখানে এই ভোটের ফলাফলের যে হলো তারপরে কি হবে এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন 3জন সিনিয়র জার্নালিস্ট, রয়েছেন শুভাশিস মৈত্র, রয়েছেন শিখা মুখার্জি, রয়েছেন নির্মাল্য মুখার্জি। স্বাগত সকলকে, নির্মাল্য মুখোপাধ্যায়, সরি। স্বাগত সকলকে আমাদের এই অনুষ্ঠানে। আমরা যেটা নিয়ে যে দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব, প্রথমে সেটা দর্শকদেরও জানাই এবং অবশ্যই অতিথিরা তো অতিথি নয়, এরা সকলে আমার বন্ধু, আমার সঙ্গেই আছেন বহুদিন ধরে। প্রথম প্রশ্ন, আগামী দিনে জাতীয় স্তরে তৃণমূল কতটা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবে বিজেপি? এটা আমাদের একটা প্রশ্ন, যেটা নিয়ে আমরা মূলত আলোচনা করব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মমতা তথা তৃণমূল কংগ্রেসকে বাংলায় আটকে রাখার লক্ষ্যে বিজেপির রাজনীতিটা কি হতে পারে, এই দুটো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা শুরু করি আমরা। শুভাশিস, তোমাকে দিয়ে শুরু করি আজকে। হ্যাঁ, এমনি আজকের নির্বাচন ভোট যেটা হলো ভবানীপুর নিয়েই বলছি। দুটো বিষয় আছে, একটা হলো তিনটেতেই বামপন্থীদের জমানত জব্দ হয়েছে। সেটা এই কারণে গুরুত্বপূর্ণ যে এখানে কোনো জোট ছিল না, ফলে এটাতে একটা বোঝা যাচ্ছে যে মানে মানুষ একদম তৃতীয় শক্তি কাউকে খুঁজছে না। মুর্শিদাবাদে কংগ্রেস 38% ভোট পেয়েছে, সেখানেও ওটাকে একটা শক্তি মনে করেছে ওই কেন্দ্রে, অন্য কেন্দ্রে মনে করেনি। সেখানে কত বোধহয় 3-4% নেমে গেছে কংগ্রেসের ভোট, আমি দেখছিলাম। এই ঝোঁকটা ছিল, কিন্তু কখনো কখনো এটা ওই জোটের ঘাড়ে দোষ চাপিয়ে যে ওই সেকুলার ফ্রন্টের সঙ্গে আছি বলে ভোট দেয়নি, অমুকের সঙ্গে গিয়েছিলাম বলে ভোট দেয়নি। কিন্তু এইটাতে খুব একটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে আরএসপি এবং সিপিএম এর যে ভোট, সেটা মানে প্রায় নোটার কাছাকাছি পৌঁছে গেছে। এটা কেন হলো লেফটিস্টদের কাছে এটা একটা বিরাট ভাবনার ব্যাপার, কারণ কেরলে তো হয়নি, এখানে হলো। এইটা একটা দিক। আর একটা হচ্ছে গিয়ে এমনিতে তো ইলেকশন এক ভোটে জিতলেও জেতা, কিন্তু তৃণমূলের এই ইলেকশনটা, ভবানীপুর ইলেকশনটা এক ভোটে জিতলে হতো না। কারণ মানে একটা খুব সফলভাবেই বিজেপি এই প্রচারটা করতে পেরেছিল যে উনি হেরে গেছেন। এমনিতে আমরা যদি ইলেকটোরাল হিস্ট্রি দেখি, তাতে বিধান রায় একবার বউবাজারে 60-65 ভোটে কোনো মতে জিতেছিলেন। হ্যাঁ, গোয়ালিয়রে বাজপেয়ী হেরেছিলেন 84-তে, ইন্দিরা গান্ধী হেরেছিলেন, জ্যোতিবাবু হেরেছিলেন, প্রফুল্ল সেন হেরেছেন, ফলে বুদ্ধ ভট্টাচার্য হেরেছেন। ফলে ইলেকশনে হারাটা খুব বড় নেতাদের ক্ষেত্রে বা বড় নেত্রীদের ক্ষেত্রে কোনো নতুন কিছু নয়। মানে এটা দীর্ঘকাল ধরে বিভিন্ন কারণে ঘটনাগুলো ঘটে থাকে। কিন্তু মমতাকে, যদিও এটা সাবজুডিস হয়ে আছে, কিন্তু নন্দীগ্রাম ইলেকশনটা খুব আনএথিক্যাল ইলেকশন, আনএথিক্যাল ক্যাম্পেন বিজেপি পক্ষ থেকে করা হয়েছিল। বেগম মমতা ইত্যাদি বলে তার পায়ের আঘাত নিয়ে নানা ধরনের মন্তব্য করে যে উনি বারমুডা পরে থাকুন, তবে পায়ের আঘাতটা দেখা যাবে, এই সমস্ত মন্তব্য করা হয়েছিল। পরে ভোট মানে একটা পোলারাইজেশনের ফলে এই রেজাল্ট হয়েছিল কিনা আমি বলতে পারবো না, যেহেতু বিষয়টা আদালতে আছে। কিন্তু এই ইলেকশনটা মমতার জেতাটা একটু বড় মার্জিনে জেতাটা জরুরি ছিল। সেটা উনি ওনার 2011-র 77% কেউ ছাড়িয়ে গেছেন পার্সেন্টেজ ওয়াইজ।
ফলে একটা সাফল্য তো বটেই তার দিক থেকে, এবং একটা জোরেরও জায়গা। পরে পয়েন্টগুলি আলোচনা যাবো। প্রাথমিক মন্তব্য অন্যদের থেকে শুনে নিই শুভাশিস আগে। শিখাদি, আমি তোমার প্রাথমিক মন্তব্য শুনতে চাই। দুটো প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। যে আমাদের প্রশ্ন 1 নম্বর, আগামী দিনে জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেস কতটা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবে বিজেপিকে, এবং দ্বিতীয় প্রশ্ন যে মমতা তথা তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গে আটকে রাখার জন্য বিজেপি রাজনীতিটাই বা কি হতে পারে। ঠিক আছে, দেখো সুদীপ্ত, আমার দুটো জিনিস প্রথমেই মনে হয়েছে তুমি যেভাবে প্রশ্নগুলোকে ফ্রেম করেছো, সেটা হলো যে আমরা এখন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় তো বটেই, ভারতের অন্যান্য রাজ্যে এবং অন্যান্য জায়গায় কিন্তু এই প্রশ্নটা নিয়েই আলোচনা হচ্ছে যে বিজেপি বনাম মমতা। একদম শিখাদি, যে প্রশ্নটা এই মুহূর্তে করি, সুস্মিতা ঘোষ, সুস্মিতা আমার পরিচিত, আমরা একসঙ্গে পড়তাম। সুস্মিতা গোয়াতে, আমরা আগরতলাতেও দেখেছি, আজকে আগরতলাতেও দেখেছি, ত্রিপুরাতেও হয়েছে। আর সুস্মিতা যেটা বলছেন গোয়া থেকে বলছেন, যে গোয়া থেকে বলছি সমস্ত রাস্তা জোড়া ফুলে ভরে গেছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, যেটার জন্যই আমরা আজকে এটা নিয়ে আলোচনা করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জয়, ভবানীপুরের সামান্য উপনির্বাচনে জয়, মুখ্যমন্ত্রী জিতবেনই, প্রায় স্বতঃসিদ্ধ ছিল। কিন্তু ত্রিপুরাতে তা নিয়ে যে উচ্ছ্বাস হয়েছে, সুস্মিতা গোয়া থেকে বলছেন সমস্ত রাজ্য জোড়া ফুলে ভরে গেছে, সমস্ত রাস্তা জোড়া ফুলে ভরে গেছে। সুস্মিতা একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমেরিকাতে বহুদিন পড়িয়েছেন, নানা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছেন। তিনি এটা বলছেন গোয়া থেকে, গোয়াতে একটা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়ান। শিখাদি বলো। হ্যাঁ, therefore উনি যেটা নিজের চোখে দেখছেন, সেটা কিন্তু ভারতবর্ষের অনেক জায়গায় যেখানে তৃণমূল কিন্তু মানে কোন রকম ভাবে নিজেদের প্রেজেন্সটাকে রাজনৈতিক ভাবে মানে একটা অ্যাটেম্প্ট নিচ্ছে না। গোয়া অলরেডি তৃণমূলের একটা উদ্যোগ হয়েছে, যেখানে তারা গোয়াতে গিয়ে একটা মানে নিজেদের পার্টিকে এস্টাবলিশ করার একটা চেষ্টা করবে। ফলে গোয়াটা বাদ দিলেও ভারতবর্ষের অন্যান্য জায়গায় কিন্তু এই যে তৃণমূল বনাম মমতা বনাম মোদি, এই যে রাজনীতিটা, এইটা নিয়ে কিন্তু প্রচুর স্পেকুলেশন হচ্ছে। এবং আজকে তুমি যদি দেখো যে ন্যাশনাল মিডিয়া যেভাবে কলকাতায় এসে বা রাজ্যের এই এক উপনির্বাচন হোক একটা রাজ্যের এক মুখ্যমন্ত্রী, তার উপনির্বাচন, সেটা হলেও কিন্তু যেভাবে ফোকাসটা হয়েছে সেটা কিন্তু কখনো আগে আমরা দেখিনি। এবং এইটা কিন্তু ভীষণ লক্ষ্যের বিষয় যে তুমি যেভাবে প্রশ্ন ফ্রেম করেছো, যেভাবে আলোচনা ভারতবর্ষের নানান জায়গায় হচ্ছে, সেখানে কিন্তু মমতা বনাম মোদি যে লড়াই, সেটা কিন্তু অলরেডি লোকে স্বীকার করে নিয়েছে। এটা নিয়ে কিন্তু আর দ্বিতীয় কোনো প্রশ্নটা করার নেই। কিভাবে সেই লড়াইটা হবে সেটা আদৌ মানে এটা মানে নেহাতি একটা মানে কি বলবো, wanting ambition, impossible target, সেই আলোচনাটা কিন্তু এটা নয়। আলোচনাটা হলো যে অলরেডি এটা কিন্তু স্বীকৃতি পেয়ে গেছে ভারতবর্ষের রাজনীতিতে, এবং এর পরিপ্রেক্ষিতে মমতা কি করবেন, মমতা কিভাবে লড়বেন, তার পার্টি কিভাবে কি এগোবে, কোথায় কোথায় এগোবে, বিজেপিকে কোন স্ট্র্যাটেজিতে তারা মোকাবিলা করবে, এগুলো সমস্ত কিন্তু আজকের পরের থেকে শুরু হবে। আজকের দিনটা অসম্ভব গুরুত্বপূর্ণ, তার কারণ, আর আমি সেটা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, এই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা শুভাশিস বলছিলেন যে বড় মার্জিনে জেতাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অত্যন্ত জরুরি ছিল। তার কারণ একজন মুখ্যমন্ত্রী হয়ে ওইরকম একটা মানে
তার পুরো দলটাকে তো তিনি একা হাতে লড়ে মোদি, অমিত শাহ এবং বিজেপির যে মানে লিমিটলেস রিসোর্সটাকে মানে মানে মোকাবিলা করে সেখান থেকে তিনি ভোটে জয় করেছিলেন। এই যে কনটেক্সটের মধ্যে মমতার নিজের হেরে যাওয়াটা নন্দীগ্রাম থেকে, সে যতই মামলা হোক আর সাবজুডিস হোক আর যাই হোক, এই হেরে যাওয়াটা মমতা একটা এম্বারাসমেন্ট ছিল। আজকে কিন্তু সেই এম্বারাসমেন্ট আর নেই, এবং তার লেজিটিমেসি, তার ক্রেডিবিলিটি একেবারে অন আ সলিড বেসিস আজকে তৈরি হয়ে গেছে। ফলে এর পরবর্তীকালে তুমি যে প্রশ্নগুলো তুলছো সেগুলো কিন্তু অলরেডি সারা ভারতবর্ষ এবং রাজনৈতিক মহল এটা নিয়েই চর্চা করছে। Therefore, we have to wait and watch. একদমই আমরা তো সেটাই করছি এবং সারা দেশের পরিপ্রেক্ষিতেই আমরা আলোচনা করছি। পশ্চিমবঙ্গে বিধানসভা একটা উপনির্বাচনে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, এ নিয়ে কারো কোনো সংশয় নেই। আমি নির্মলদার কাছে যাই। এবার নির্মলদা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন কথা বলার জন্য। নির্মলদা, যে দুটো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি, যে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গে আটকে রাখার জন্য বিজেপির রাজনীতিটা কি হতে পারে, এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেস সারা দেশে কিভাবে তাদের নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। কিন্তু আমি একটু অন্যরকম ভাবছি। ব্যাপারটা হচ্ছে যে যে লাভটা তোমরা একেবারে মোদি অব্দি দিচ্ছ, আমি সেই লাভটা দেখতেই পাচ্ছি। আমার কাছে মোদি এখনো মমতার রেসপেক্টে একেবারে দূরবীন ডিস্টেন্সে আছে, পুরোটাই দূরবীনের জায়গায়। তার কারণ আমি তোমাকে বলছি, আমার কাছে মনে হচ্ছে মমতার সামনে টার্গেটটা বোধহয় কংগ্রেস। কারণ মমতার প্রবলেমটা হলো, আমি সবসময় যেটা আমার অ্যানালিসিসটা ভুল হতে পারে, যে কংগ্রেসটাই মমতার কাছে মেইন প্রবলেম, এবং কংগ্রেসটা মমতাকে রিপ্লেস করতে হবে প্রচুর, তবে সে মোদির কাছে পৌঁছতে পারবে। তার কারণ মোদির সঙ্গে লড়াইটা কংগ্রেস। 543টা আসনের মধ্যে 204টে আসন কংগ্রেসের সঙ্গে লড়াই। কংগ্রেস যে 52টা আসন জিতেছে পার্লামেন্টে, তার মধ্যে 46টাই হচ্ছে 52টার মধ্যে 46টাই হচ্ছে নন বিজেপি। সুতরাং মমতাকে প্রথমে এই রিপ্লেসমেন্ট কিংবা সাবস্টিটিউশনটা করতে হবে। সেটা যদি ও করতে না পারে তাহলেও কোনোদিনই ফেস হয়ে উঠতে পারবে না আমার। যার জন্য মোদি এখন মোদি বহু দূর হয়। আজকেই একটা প্রোগ্রাম করছিলাম, দিল্লি চলো, আমার কাছে এটা দিল্লি বহু দূর হয় হয়ে আছে। তার কারণ এখনো যা স্থিতি, তাতে 55-4 পার্লামেন্টে 55% ওদের সিট বিজেপির আর 4% এদের, আর ভোট অনুযায়ী 37% বিজেপি, 3% এরা। আমি ওই জায়গায় দাঁড়িয়ে এখন আমি ওই ইমপ্র্যাকটিক্যাল থিঙ্কিং কিংবা আনপ্র্যাকটিক্যাল থিঙ্কিং এর মধ্যে যেতে রাজি নই, কারণ একটা স্টেপ আমি মাঝখানে ঢোকাচ্ছি। মোদি অব্দি আমি একটা কথা বলছি, তুমি যেটা বলছো তো অঙ্কের হিসেব, ভোটের হিসেব, অঙ্ক ভোট যেটা হয়ে গিয়েছে, আর আমরা যেটা আলোচনা করছি যে আগামী দিনে কি হতে পারে রাজনীতিটা তো শুধু গতকাল অব্দি যা হয়ে গেছে তার এক্সট্রাপোলেশন যদি হতো, তাহলে তো ভোটের দরকার হতো না, তাহলে এত কিছু আলোচনার দরকার হতো না। তাহলে গতকাল যা হয়েছে তার ভিত্তিতে হয়ে যেত কি হবে। কিন্তু নয়, এটাকে অস্বীকারও করছি, সেটা হচ্ছে যে আগামী দিনে কি হতে পারে। বেশ, কিন্তু এটাকে অস্বীকার করে তো সেটা আমি ধরতে পারবো কি? এটাও তো যেরকম বাস্তব, তুমি যেটা বলছো সেটাও বাস্তব। সুতরাং আমার কাছে যেটা মনে হচ্ছে, যদি খুব একটা থিওরিটিক্যাল আলোচনায় যাও, আমার যেটা মনে হচ্ছে মমতার কাছে মেইন চ্যালেঞ্জটা হচ্ছে কংগ্রেসকে রিপ্লেস করা, সোনিয়ার ফেসটাকে রিপ্লেস করা, এবং সে যদি সেখানে উঠে আসতে পারে তবে মোদির কাছে সে পৌঁছতে পারে। আমার এটা তার কারণ আমি সুদীপ্ত, আমি এখানে একটা কথা বলবো। নির্মাল্য যে জায়গাটা বলছে, আমি ওর সঙ্গে সম্পূর্ণ একমত, যে এখনো মমতা অ্যাজ এ পার্সন, তাকে কিন্তু পপুলার ইন দ্য পপুলার ইমাজিনেশন
এটা কিন্তু ঠিকই যে মমতা বনাম মোদি একটা একটা মোকাবিলার জায়গা ইন দ্য পপুলার ইমাজিনেশন তৈরি হয়েছে। অঙ্কের দিক থেকে বা রাজনীতির দিক থেকে মমতার এখনো অনেক ইন্টারমিডিয়েট স্টেপস আছে বিটুইন নাও অ্যান্ড মোদি না। মমতা হ্যাজ টু ফাইন্ড এ ওয়ে যাতে করে সে বিজেপির এই ইনর্মাস অর্গানাইজেশন, তার স্ট্রেংথ, তারা যেভাবে পার্লামেন্টে এবং অন্যান্য রাজ্যে তারা ক্ষমতায় রয়েছে, এইটাকে সে কিভাবে ট্যাকল করবে। কিন্তু সেখানে আমার বক্তব্য নির্মাল্য, এবং আই থিঙ্ক এইটাই রিয়ালিটি, যে বিজেপিকে মমতা বা তৃণমূল মানে ডিরেক্টলি তো ফাইট করবে না, সেই ডিরেক্ট ফাইট তো সম্ভবই নয়, সেটাই হলো ব্যাপার। দেয়ারফর কিছু কিছু রাজ্যে ডেফিনেটলি একটা ফাইট হবে। ত্রিপুরাতে যেমন একটা ডিরেক্ট ফাইট করতে পারি, গোয়াতে কিভাবে ফাইটটা হবে সেটা কিন্তু এখনো কেউ জানে না। অন্যান্য রাজ্যে অন্যান্য মানে রিজনাল পার্টি যারা, আঞ্চলিক দল যারা, তারা এবং মমতা কিভাবে এই একটা স্ট্র্যাটেজি তৈরি করবে, মানে সেটা অ্যাডজাস্টমেন্ট হবে, অ্যালায়েন্স হবে, পার্টনারশিপ হবে, কোয়ালিশন হবে, কি হবে কেউ জানে না। কিন্তু এইখানে গিয়ে সেটা কিন্তু বিজেপি ভার্সেস আদার্স, অপোজিশন, নন বিজেপি অপোজিশন, এইটাই হবে লড়াই। এবং মমতা ভার্সেস মোদি, মমতা বনাম মোদি যে কথাটা, যে লড়াইটার কথা আমি বলছি, সেটা কিন্তু ইজ ফেস অফ দ্য টু সাইডস, মানে দুই দলের চেহারা, ক্যারিজমা। সে কথাটা নির্মাল্য বলছিল এবং আমি নির্মাল্যের সঙ্গে আংশিকভাবে একমত আর কি। এটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বিজেপির বিকল্প হয়ে ওঠার জন্য যেটা প্রয়োজন হচ্ছে কংগ্রেসটাকে খেয়ে নেওয়া, কংগ্রেসকে অবসার্ভ করা, কংগ্রেসকে নিজেকে কংগ্রেস ভাবে প্রতিষ্ঠা করা, যার কিছু লক্ষণ আমরা সারা দেশে জুড়ে দেখতে পাচ্ছি। নির্মল সেই কথাটা তুমি বলছিলে তো? হ্যাঁ, একদম একদম নির্মল ঠিক সেই কথা বলছি। প্রত্যেকটা স্টেটই কংগ্রেসে ইতিমধ্যেই আলোচনা তো শুরু হয়েছে। কংগ্রেস তো 4টি ভাগে বিভক্ত, আজ থেকে অন্তত 25 বছর হয়েছে কংগ্রেস দেখলে। তৃণমূল কংগ্রেস হয়েছে, ওয়াইএসআর কংগ্রেস হয়েছে, আর শরদ পাওয়ারের এনসি হয়েছে, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি হয়েছে। এইগুলোকে সমস্তগুলোকে একত্র করে একটা বিজেপি বিরোধী সেন্ট্রিস্ট একটা পলিটিক্যাল ইডিওলজি সম্পন্ন একটা পলিটিক্যাল পার্টি যদি গঠন করা যায়, এবং তার নেতৃত্বে কখনোই রাহুল গান্ধী নয়, এই লক্ষ্যে তৃণমূল কংগ্রেস এগোচ্ছে, সেইটা হচ্ছে আমাদের আলোচনার কি বিষয় হতে পারে আজকে, সেটাই আমরা একটা আলোচনা করি। আমার মনে হয় সেটাই খুব খুব বাস্তবের রাজনৈতিক আলোচনা হবে। তার কারণ সেই লক্ষ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এগোচ্ছে। যেভাবে রাহুল গান্ধীকে সম্পূর্ণ নস্যাৎ করে দেওয়া হচ্ছে, কিন্তু কংগ্রেসের পুরনো নেতৃত্বকে নস্যাৎ করা হচ্ছে না, সেটা একটা কিন্তু মানে দীর্ঘমেয়াদী রাজনীতি একটা হতে পারে বলে আমার মনে হচ্ছে। এই বিষয়টা নিয়ে আমরা একটা আলোচনা করি। আমি শুভাশিস তোমার মন্তব্য শুনি। শিক্ষার্থী বলেছেন, নির্মাল্য বলেছেন। আমার নিজের মনে হয় যে আমাদের দেশের রাজনীতিটা না, এই এলিমেন্টগুলো ছিল কিন্তু অনেকটা বদলে যাচ্ছে, বদলে গিয়ে একটা ওই প্রেসিডেন্সিয়াল ফরম্যাটে চলে যাচ্ছে ধীরে ধীরে। মানে নরেন্দ্র মোদী সেই মুখটার উপরে নির্ভর করছে সারা দেশের ভোটটা কি হবে। কোথাও কিছু হলে তার হারের দায় মোদীর হারেই যাচ্ছে। উল্টো দিকে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে মোদীর মুখোমুখি দাঁড় করানোর মতো, যেটা কংগ্রেস পারছে না। এবং আগামী এই 4-5টা যে ইলেকশন আছে, তাতে যদি কংগ্রেস আরো খারাপ রেজাল্ট করে, যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, তাতে কংগ্রেসের অবস্থাটা আরো খারাপ হবে। রাহুল গান্ধী নিজেই একাধিকবার, মানে যদিও উনি দায়িত্ব ছাড়েননি, কিন্তু ব্যর্থতার দায় স্বীকার করে সরে যাওয়ার একটা ঘটনা ঘটেছিল। এই যে একটা মানে অপোজিশনের একটা শূন্যতা তৈরি হচ্ছে, এই মুখটা কে হবে?
এখন মানে আগে যেটা হতো যে 10-12টা দল মিলে একটা জোট করলাম, সেটা মানে রাজ্যে রাজ্যে ইলেকশনে যে বিজেপি হারছে এটা দিয়ে লোকসভার ভোটটা এখন আর বোঝা যাবে না। অনেকদিন ধরেই আমাদের দেশে এটা আছে যে রাজ্যে এক ধরনের ভোট হয়, কেন্দ্রে এক ধরনের ভোট হয়। 24-এ বিজেপি নির্ঘাত আইদার নরেন্দ্র মোদী বা অজয় সিং বিস্ট যাকে নির্বাচিত বলে বা আদিত্য জয়কে সামনে রেখে ইলেকশনে যাবে। তার পাল্টা একটা মুখ এই 4 বছরে 21, 22, 23, 24-এ কি মমতা হয়ে উঠতে পারবেন? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। নরেন্দ্র মোদী যখন গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন কেউ ভাবেন উনি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হবেন। আর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না একটাই কারণে, একটা শূন্যতা আছে, আর সেই শূন্যতাটা কংগ্রেসের মানে রাহুল গান্ধীকে দিয়ে পূর্ণ করা যাবে না। ওখানে একটা মানে অন্য মুখ লাগবে। এবারে সেই মুখটা কে হবে এইটাই কিন্তু প্রশ্ন। এবং আগামী ইলেকশন গুলোতে যদি কংগ্রেস আরো খারাপ রেজাল্ট করে, যেটা বলছিলাম আমি, তাতে কংগ্রেসের এই সরে যাওয়াটা এবং এই ভ্যাকুয়ামটা বৃদ্ধি হবে, শূন্যতাটার পরিমাণ বাড়বে। এটা আলটিমেটলি কোথায় নিয়ে যায় আমি জানি না, কিন্তু সম্ভাবনা একটা আছে এবং তৃণমূল কংগ্রেসও সেটা জানে। মানে এবং কংগ্রেসের কংগ্রেস থেকে যে যেমন গোয়ার মুখ্যমন্ত্রী এসছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী এসছেন, এরকম যে আরো ঘটবে না এটা এখনই বলা যায় না। ঘটতে পারে, সেটা নির্ভর করছে আগামী কয়েকটা ভোটের উপরে। তখন কিন্তু ইকুয়েশনটা বদলে যাবে একদম। তখন এই মমতা একজন বাঙালি নেত্রী, তিনি হিন্দি বেল্টে কি বলবেন এই কথাটা থাকবে না। যদি এরকম ঘটে, এটা সম্ভাবনার কথা, রাজনীতিতে একটা সম্ভাবনার ব্যাপার থাকে, এটা একটা সম্ভাবনার কথা। এরকম যে ঘটবে না এ কথা বলা যায় না। সেই ঘটনাটা থেকে সেটা বিজেপির সঙ্গে সমানে সমানে টক্কর এখনই দিতে পারবে কি পারবে না সেটা অন্য প্রশ্ন, কিন্তু এই শূন্যতাটা প্রকৃতিতে বেশি দিন থাকবে না, এটা পূর্ণ হবেই। সেটা এই মুহূর্তে আমরা অন্য কোনো মুখ দেখতে পাচ্ছি না। এমন হতে পারে অন্য কোনো মুখ সামনে চলে এলো আগামী 2-3 বছরে আন্দোলনের মধ্যে দিয়ে কোনো একটা মুখ সামনে এলো। এই মুহূর্তে কিন্তু এই মুখটা মমতা। তুমি যেটা বলছো সুভাষিস, তাতে দাঁড়ায় যেটা, সেটা হচ্ছে এই মুখ কেন্দ্রিক রাজনীতিটা তুমি অনিবার্য বলে ধরে নিচ্ছ, তুমি যা বলছো, কিন্তু সেই মুখটা মমতা বন্দ্যোপাধ্যায় হবেন কিনা বা বিজেপির বিরুদ্ধে অন্য কেউ হবে উঠে দাঁড়াবে কিনা, যেমন দেখো যে আমি এই লেফটের কথাটা শুরুতেই বলেছিলাম, বামপন্থীদের কথাটা, জ্যোতিবাবুর পরে একটা ওদের মুখের সংকট হয়েছে এবং এবং বামপন্থীরা এত খারাপ কাজ করেনি বা এত খারাপ তাদের সংগঠন ছিল না যে 2%, 3% তাদের ভোট নেমে যাচ্ছে। এটা কিন্তু তাদের প্রাপ্যের মধ্যে পড়ে না। তারা ইলেকশনে হারারই তো কথা, সবাই হারতে পারে, ডেমোক্রেসিতে তো কেউ ইলেকশনে হারবে কেউ জিতবে সেটা আলাদা কথা, কিন্তু এই যে শূন্য হয়ে যাওয়া সেটা কিন্তু বামেদের একটা মুখের সংকট তৈরি হয়েছে বলে আমার মনে হয়। যেটা জ্যোতিবাবুর পরে আর নেই, বুদ্ধবাবু রাজনীতিতে নেই। আমি সহমত নই। আমি সেটাই বলছি, শিখাচ্ছি আমি তোমাকে যাচ্ছি। আমি সুভাষিস যেটা বললো সেটা হচ্ছে মুখ কেন্দ্রিক রাজনীতিটাকে সুভাষিস খুব অনিবার্য বলে মনে করছে। সুভাষিস যেভাবে দেখছেন বলতে নেই। আমি এটা নিয়েই প্রশ্ন করতে চাই যে মুখ কেন্দ্রিক রাজনীতি কি হতে হবে নাকি তার বিকল্প একটা রাজনৈতিক দর্শন ভাবনা তো চিরকাল ছিল যে মুখটা বড় কথা নয়। এই যে এই কথাগুলো বলা হয় যে গ্যাসের দাম 1000 টাকা ছাড়িয়ে যাচ্ছে, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম, পেট্রোলের দাম 100 টাকা লিটার ছাড়িয়ে গেছে। গরিব মানুষ, গরিব কেন, মধ্যবিত্ত মানুষ, আমার মতো মানুষ, আমাদের মতো মানুষ, আমরা যারা এখানে বসে আছি, তারা প্রচন্ড আর্থিক মানে মাসের বাজেট ম্যানেজ করার সংকটে ভুগছেন। সেই জায়গায় দাঁড়িয়ে মুখটাই কি বড় কথা না, এই নীতিগুলো কোথাও কি আলোচনায় আসবে না, এইটা আমার একটা প্রশ্ন। নিজের সংকটে ভুগছি। সেখানে তুমি বলো, তারপর আমি নির্মাল্যর কাছে যাবো। দেখো, তুমি যে প্রশ্নটা তুলছো সেটা কিন্তু ওই মুখের সঙ্গে যুক্ত। তার কারণ তুমি আরেকটা কথা বলেছিলে এবং সেটাই হলো মানে এই মুখ, রাজনৈতিক অবস্থান মানে ইডিওলজিক্যাল অবস্থান প্লাস পলিসি কিভাবে ফ্রেমড হবে, মানে
মানে তুমি যে প্রশ্ন যেটা যে যে ফাউন্ডেশনাল প্রশ্ন তুমি যেটা তুলছো সেটা হলো what should be the nature of the Indian state vis-a-vis its people and the problems of poverty and vulnerability. এটাই তোমার প্রশ্ন, এটাই তোমার একটা বেসিক প্রশ্ন। সেটার কিন্তু আর খুব ইন্টারেস্টিং তুমি কথা বলেছো যে মমতা ব্যানার্জি যে ধরনের পলিটিক্স করছে সেটা কিন্তু এক ধরনের সেন্ট্রিস্ট পলিটিক্স, যেটা কংগ্রেস এতদিন অবধি করে এসেছে। সেন্ট্রিস্ট আমাদের দেশে এক্সট্রিম ফার রাইট অথবা ফার লেফট পলিটিক্স চলবে না। ইনফ্যাক্ট কোনো ইলেক্টেড ডেমোক্রেসিতে সেটা চলে না, ফার রাইট বা ফার লেফট। Therefore, center, the space is in the center. How মানে মোদি কিন্তু যখন সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগান নিয়ে 2014 সালে এলো, এটাও কিন্তু একটা সেন্ট্রিস্ট স্পেস। সেখানে এক্সট্রিম রাইটকে সে কিন্তু আড়াল করে কিন্তু সবকা সাথ সবকা বিকাশ স্লোগানটা নিয়ে এসেছিল। Therefore, মুখ এসেনশিয়াল ভারতবর্ষের রাজনীতিতে। তার কারণ আমাদের একটা আইডিয়া আছে যে রাজ ক্ষমতায় থাকবে তাকে একজন সুপারম্যান বা সুপারউম্যান হতে হবে। এটা কিন্তু আমাদের একটা কালচারাল প্রবলেম। এটা এখানে একটা মানে যতদিন দেবী গৌড়া ছিলেন বা ইন্দ্র গুজরাল ছিলেন, they were not considered even worth remembering. লাল বাহাদুর শাস্ত্রীকে কজন মনে রাখে? বিকজ আমরা চাই এই একটা মেগা সাইজড একটা স্টার পার্সোনালিটি, সেটাই হলো an acceptable leader। সেটা রাজ্য স্তরেও একই জিনিস দেখা যায়, সেন্টারে তো বটেই। Therefore, centrist politics একটা লিডারশিপ, এবং তারপরে সেটা কনফ্রন্ট করবে বিজেপিকে। এটাই হলো আমার মনে হয় এখন কারেন্ট ক্রাইসিস না, কারেন্ট অপরচুনিটি। এবং কংগ্রেসের ক্ষেত্রে যেটা নিয়ে এত স্পেকুলেশন, দেখো আজকে যদি মমতা ব্যানার্জি কংগ্রেসের যেখানে যেখানে কংগ্রেস অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছে এবং কংগ্রেস থেকে প্রচুর লোক অন্য পার্টিতে চলে যাচ্ছে বা অন্য পার্টির লোকেরা কংগ্রেসের লোককে তাদের সঙ্গে জুড়ে নিচ্ছে, সেই সব রাজ্যে কংগ্রেস ইজ রেডি ফর, মানে কংগ্রেস ইজ উইদারিং অ্যাওয়ে। এই যে কংগ্রেসের এই দুর্বলতাটা সুযোগ অন্য পার্টিও নিচ্ছে, মমতাও নেবে। এটা নিয়ে আমার মনে হয় না কারোর কোন রকম কি বলবো নৈতিক আপত্তি থাকতে পারে। যেটা ইন্টারেস্টিং সেটা আমি বলিনি যে মমতা ব্যানার্জি যদি অন্যান্য রাজ্যে যাওয়ার চেষ্টা করেন, বিশেষ করে উনি ভবানীপুর ইলেকশনের সময় বলেছেন যে উনি উত্তরপ্রদেশে যাবেন। আর উত্তরপ্রদেশে উনি যদি যান, উত্তরপ্রদেশে কি উনি গিয়ে অখিলেশ যাদবের যারা সমর্থক বা নেতা তাদের তিনি কি তাদের গ্র্যাব করবার চেষ্টা করবেন না। তার কারণ তাহলে তো তাঁর যে লার্জার অ্যাডজাস্টমেন্ট অফ পলিটিক্স বা লার্জার অপোজিশন যে একটা প্ল্যাটফর্ম, সেখানে একটা প্রবলেম হয়ে যাবে। কিন্তু তিনি যদি কংগ্রেসের লোকজনকে পোচ করেন বা গ্র্যাব করেন, তাহলে কিন্তু দ্যার ইজ নো প্রবলেম। কারণ তো কংগ্রেস ইন এনি কেস উত্তরপ্রদেশে ইজ ইন শাম্বলস। সেখান থেকে অখিলেশও লোক টানছে, বিজেপিও লোক টানছে। তৃণমূল যদি ওখানে যায় তাহলে তো সেই কংগ্রেসের উইদিন দ্য কংগ্রেস ফ্যামিলি তারা আবার চলে আসছে। অনেকগুলো অপশনস কিন্তু এখন তৈরি হয়ে গেছে। আমার যেটা এই মুহূর্তে ইন্টারেস্টিং লাগছে সেটা হলো যে ভারতবর্ষের রাজনীতি
আমরা ভেবেছিলাম যে একেবারে বেক হার্ড, মানে একেবারে শক্ত ইটের মতো, ওটা ওটা ভাঙা যাবে না। বিজেপি তার তার প্রভাব এবং তার ক্ষমতা সারা দেশে এমন ভাবে ছড়িয়ে দিয়েছে যে সেটাকে ব্রেক করার মতো এখনো কোনো সম্ভাবনা নেই। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, খুব ইন্টারেস্টিং সব চ্যালেঞ্জেস বেরিয়ে আসছে। এমন নয় যে কালকেই মমতা ভার্সেস মোদি যদি ইলেকশন হয় মোদি হেরে যাবেন, কোনো কোনো কারণ নেই সেটা ভাবার। তার পপুলারিটি এখনো 70%। কিন্তু এই যে রাজনীতির একটা 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 চার্নিং হচ্ছে, এইটাই আমার কাছে খুব ইন্টারেস্টিং। শিখাদি, আমাদের সবারই কাছে ইন্টারেস্টিং, সেই জন্য আমরা আলোচনা করছি। আমাদের এক বন্ধু সাংবাদিক অভিজিৎ ঘোষাল এটা লিখছেন, আমাদের সকলেরই পরিচিত, অভিজিৎ সিনিয়র জার্নালিস্ট একজন। অভিজিৎ লিখছেন, ডু ইউ থিঙ্ক দ্য প্রেজেন্স অফ স্ট্রং রিজিওনাল পার্টিস ইন ডিফারেন্ট স্টেটস is itself becoming an impediment to the emergence of a commonly accepted face representing the non-BJP opposition forces? Who can take on Modi? এটা হচ্ছে অভিজিতের প্রশ্ন। অভিজিতের এটা নিয়ে একটা আলোচনা চাই, কারণ আমাদেরও নিজেদের যে আলোচনা আমরা ফ্রেমওয়ার্ক ঠিক করছি তার মধ্যে এটা একটা বিষয় ছিল, এটার দিকে আমরা যেতে চাইছিলাম। তাহলে সারা দেশের পরিস্থিতিটা কি? নির্মাল্য, এটা যেটা অভিজিৎ প্রশ্ন করছেন, নির্মাল্য যদি কিছু বলো। না দেখো, আমি তো প্রথমেই বললাম, তোমরা যেটা ডিসকাস করছো যে আমি মোদির মাঝখানে একটা স্ল্যাব ঢুকিয়ে দিয়েছি, তার নাম হচ্ছে সোনিয়া। তুমি সেটা অ্যাকসেপ্ট করে বলছো সোনিয়া মানে কংগ্রেসটাকে খেতে হবে, নাহলে মমতা ওই মোদির কাজ অব্দি যেতে পারবে না, এটা আমার ধারণা। এবার আমার একটা এটাতে কন্টেনশন আছে, মোদি একটা প্রবলেম ক্রিয়েচার। আমি এরকম ভাই বলছি, মোদি একটা প্রকৃত দায়িত্ব নিয়ে বলছি, মোদি ইজ আ প্রবলেম। তার কারণ পার্টিগত ভাবে, আমি তার কারণ হচ্ছে আজ 2 বছর হয়ে গেল তাদের ন্যাশনাল এক্সিকিউটিভ কোনো মিটিং নেই। পার্লামেন্টারি বোর্ডে 10 জন থাকার কথা, সেখানে 5 জন মাত্র আছে, কাউকে দিয়ে রিপ্লেস করে। পার্টির মধ্যে এই নিয়ে অনেক ডিসকন্টেন্ট, কিন্তু সেটা বাইরে আসে। এখন প্রশ্নটা হচ্ছে যে মোদিকে রিপ্লেস, তারপরে তুমি যেটা বলছো একজন মানে ঘনিষ্ঠ আরএসএস পর্যবেক্ষক, বিজেপি পর্যবেক্ষক হিসেবে বিজেপিও ভিতর থেকে ভাবে আর কি মোদিকে, মানে আমি ওটার মধ্যে যাচ্ছি না, ওটার কোনো উত্তরের মধ্যে আসছি। এটা একটা ইন্টারপ্রিটেশন হতে পারে। যাই হোক, তুমি বলো। আচ্ছা, সে যাই, ওটা ওই নামটা আনলে বলে আমি ওটার মধ্যে যাচ্ছি না, কিন্তু আমি এইটুকু শুধু বলছি যে হি ইজ এ প্রবলেম ক্রিয়েচার। এই প্রবলেম ক্রিয়েচারটা তোমরা হয় মমতা কিংবা স্টালিন কিংবা শরদ পাওয়ার এই দিয়ে রিপ্লেস করছো। এমনও হতে পারে এই প্রবলেম ক্রিয়েচারটা সিপিএম যেমন বুদ্ধকে দিয়ে যদিওকে রিপ্লেস করেছে, এই প্রবলেম ক্রিয়েচারটা পার্টির মধ্যে থেকেও রিপ্লেস হতে পারে। অজয় সিং বিস্ট, সেটা দেখা যাবে, সেটা এখন তো সময় আসেনি। এখন ব্যাপারটা হচ্ছে সামনে উত্তরপ্রদেশ ইলেকশন, আরো 7টা ইলেকশন, 15টা স্টেটে ইলেকশন হবে, তারপরে 2024। কিন্তু এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে সেটা মমতা অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স। মানে আমি কোনোভাবেই মমতাকে ওই জায়গাটা অ্যাস্ট্রোনমিক্যাল মানে দূরবীন দিয়ে দেখতে পারি মোদির সঙ্গে কম্প্যারিজনে। কারণ এই মাঝখানে স্ল্যাবটা একটা বিরাট ইম্পেডিমেন্ট। অন্য অভিজিতের কথার উত্তর দিচ্ছি, অন্য রিজিওনাল পার্টি, কংগ্রেস যখন রাহুল প্রথম এসেছিল বললো আমাদের রিজিওনাল পার্টির মতো বিহেভ করতে হবে, ন্যাশনাল পার্টি বিহেভ করলে হবে না, কারণ যেভাবে আমরা ভেঙে যাচ্ছি। 44 থেকে 52-তে উঠলো, প্রথমে 44 তারপরে 52। এখন এই যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু খুব মারাত্মক জায়গা। কংগ্রেসটা কি শেপ নেবে সেটা দেখতে হবে, কারণ ইম্পেডিমেন্টটা আমার কাছে খুব ক্রাক্সে। As a journalist and student of political science, it is the total elimination of Congress that can destabilize a regimented force like BJP, or the party itself gets disillusioned with the person who is a problematic child. মানে পার্টির মধ্যে থেকেও এটা বিশ্বাস আছে যে এটা একটা প্রবলেম ক্রিয়েট, কারণ বহু ডিসিশন নেওয়া হচ্ছে যেগুলো পার্টির অন্যান্য পার্টির সঙ্গে অ্যালাইন যে সব সংগঠনগুলো আছে তারা অপোজ করছে। পার্টি মানে কি? পার্টি মানে কি? পার্টি মানে পার্টির যেটা ভারতীয় জনতা পার্টির কথা বলছি আমি। ভারতীয় সেই পার্টি মানে পার্টির যেটা গুরু আর কি, মানে আরএসএস, তাই তো? তুমি তো আরএসএস এর। না, আমি সে কথা বলছি না, কিন্তু ঘটনা ওর সঙ্গে আরো অন্যান্য সংগঠন অ্যালাইড আছে। স্বদেশী জাগরণ মঞ্চ বলো,
বিএমএস বলো, বিশ্ব হিন্দু পরিষদ বলো, মোদির বহু প্রোগ্রাম তারা দিনের পর দিন অপোজ করে যাচ্ছে, তারা পছন্দই করছে। সুতরাং মোদি ইজ আ প্রবলেম ক্রিয়েচার বহু ক্ষেত্রে। তুমি বলতে পারো, এটা ইন্টারপ্রেট করতে পারো যে হি হ্যাজ গ্রোন বিগার দ্যান হিজ বুটস, কিন্তু 18টা স্টেটে আজকে সে 4700টা সিটের মধ্যে তার প্রায় 2500 সিট আছে সমস্ত অ্যাসেম্বলি মিলিয়ে, 2400 সামথিং সিট আছে। এবার এই জায়গায় দাঁড়িয়ে আমি মমতাকে কোনোভাবেই কনসিডার করতে পারবো না যতক্ষণ না ওই 204টা যে লড়াইটা লড়ে, সেই লড়াইটা কংগ্রেসের কমপ্লিট এলিমিনেশন দরকার, তবে একটা অল্টারনেটিভ পাবে। মানে কংগ্রেস মুখ ভারত। নির্মল, তুমি যেটা বলছো সেটা হলো যে মমতা শুড, মানে মমতার কাজ হলো কংগ্রেস মুখ ভারত করে একটা লড়াইয়ে নেমে পড়া, এই তো? কংগ্রেসকে এলিমিনেট তাকে করতেই হবে, তা না হলে কিছুতেই সম্ভব নয়। এবং মমতার প্রবলেমটা তাতে সব থেকে বেশি সুবিধা হচ্ছে যারা এখনই কংগ্রেসকে এলিমিনেট করতে চায়। হ্যাঁ, কি করে করবে? মমতার প্রবলেম তো কোনোদিন বিজেপি সিপিএম নয়, লেফট নয়। তুমি যেটা বলছো নির্মল প্লিজ এক মিনিট, তুমি যেটা বলছো সেটা একদম কিন্তু মিলে যাচ্ছে একটা বিশিষ্ট ভাবধারার সঙ্গে। সেটা হচ্ছে বিজেপি চায় কংগ্রেস মুক্ত ভারত, তৃণমূল কংগ্রেস বলছে লক্ষ্য হওয়া উচিত কংগ্রেস মুক্ত ভারত। তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে পরস্পরের সহযোগী হতে হয়। তৃণমূল কংগ্রেস বিজেপি পরস্পরকে রাজনৈতিকভাবে দীর্ঘদিন ধরে সহযোগিতা করছে, পরস্পরকে পুষ্ট করছে, এই একটা ভাবধারাও কিন্তু আছে, বামপন্থী ভাবধারা। মূলত কংগ্রেসকে নির্মূল করে দেওয়াটা হচ্ছে প্রথম দরকার। এখানে কিন্তু তৃণমূল এবং কংগ্রেস মিলে যাচ্ছে। কথাটা আমি অস্বীকার করছি না, কংগ্রেস মুক্ত ভারত ছাড়া আজকে বিজেপির সঙ্গে মমতা কোনোভাবেই টক্কর দিতে পারবে না। এটা আমার ভুল হতে পারে, আমি সবসময় এভরিবডি ইজ প্রোন টু কারেকশন, ঠিক আছে? তার মানে প্রথমত কংগ্রেস মুক্ত ভারত করার লক্ষ্যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একসঙ্গে কাজ করছে না। কাজ করবে কেন? কাজ করবে না। একই তো লক্ষ্য দুজন। না, লক্ষ্য এক নয়, কিন্তু পন্থা আলাদা। কংগ্রেসকে নিশ্চিহ্ন করা। আমি তো একটা জায়গায় পৌঁছচ্ছি, কিন্তু এবার পৌঁছানোর পরে স্ট্রাগল এন্ড ইউনিটি। আপাতত কংগ্রেসকে নির্মূল করা। আপাতত আমরা এখান থেকে আলোচনাটা এগিয়ে নিই। সুভাষিসের কাছে একটু শিখাদির কাছে সুভাষিসের কাছে আপাতত কংগ্রেস, সুভাষিস আমরা পাচ্ছি না এই মুহূর্তে, সংযোগ কেটে গিয়েছে। শিখাদি তোমার কাছে যাই। শিখাদি, সুভাষিস কি হলো? না, সুভাষিসের আমাকে পাচ্ছি না, সুভাষিসকে এখানে দেখতে। সুভাষিস আমি সুভাষিস যাই না, কোনো টেকনিক্যাল কোনো সমস্যা হচ্ছে, আসবেন। আমি তোমার সঙ্গে তোমাকে যে জিজ্ঞেস করছি শিখাদি, তার মানে বিজেপি ও কংগ্রেসের লক্ষ্য একই হয়। তারা মানে প্রথমত কংগ্রেসকে মুক্ত করতে, মানে কংগ্রেসকে নির্মূল করতে হবে, তারপর তৃণমূল কংগ্রেস এবং বিজেপি পরস্পরের বিরুদ্ধে। আমি বলছি শিখাদির উপর তোমার বক্তব্যে শিখাদির মতামত জানতে চাই। আমার বক্তব্য হলো খুব সিম্পল, যে কংগ্রেসকে একেবারে কংগ্রেস মুখ ভারত করে কিন্তু তৃণমূল সার্ভাইভ করবে না, বা নন বিজেপি অপোজিশন ইউনিটি সেটাও সম্ভব হবে না। কংগ্রেসের একটা পার্টিকুলার রোল আছে, কংগ্রেসের একটা পার্টিকুলার ক্যারিজমা আছে। আমি যদি কংগ্রেসকে একটা ব্যক্তি হিসেবে ভাবি, তাহলে কিন্তু কংগ্রেসের একটা আলাদা ক্যারিজমা আছে, এবং এই ক্যারিজমা বাদ দিয়ে ভারতীয় রাজনীতি এখনো অন্তত বিজেপিকে মোকাবিলা করতে পারবে না। কংগ্রেসকে তুমি বিভিন্ন জায়গায় কংগ্রেস দুর্বল হয়ে যেতে পারে। কংগ্রেসকে অন্যান্য রাজ্যের দল, আঞ্চলিক দল, তারা কিন্তু কংগ্রেসকে খাবলে তার থেকে লোক ছিনিয়ে নিতে পারে, কিন্তু কংগ্রেস শেষ হয়ে যায় না তাতে। এটা ভুল ধারণা। কিন্তু যেটা সম্ভব হয় সেটা হলো যে কংগ্রেস যেখানে যেখানে তাদের সংগঠন এবং লিডারশিপ রয়েছে, সেখান থেকে তুমি কংগ্রেসকে কি করে ডিসচার্জ করবে?
বা যেখানে কংগ্রেস দ্বিতীয় শক্তি বা তৃতীয় শক্তিতে যদিও বা তারা নেমে এসেছে, কিন্তু তাদের একটা কন্ট্রিবিউশন আছে। আমি তোমার একটা কথা, আমি স্ট্রেট একটা এক্সাম্পল দিই, আজকের ইলেকশনের রেজাল্ট দেখেই তোমাকে এক্সাম্পলটা দিচ্ছি। মুর্শিদাবাদে সেকেন্ড প্লেস কার? কংগ্রেসের। সেটা তো সুভাষিস এত সুন্দর বললেন। এটাই, দিস ইজ দ্য কংগ্রেস। এটাকে বাদ, এই কংগ্রেস মুখ ভারত করলে তো আর এই যে বাস্তব, এটাকে তো সরিয়ে দেওয়া যাবে না। ফলে কংগ্রেসের একটা জায়গা আছে, কংগ্রেসের একটা রোল আছে, কিন্তু যেখানে কংগ্রেস দুর্বল হয়ে সেখান থেকে লোকে অলরেডি খাবলে খাবলে কংগ্রেসের থেকে লোকজন তুলে নিচ্ছে বা লোকে চলে যাচ্ছে, সেইখানে একটা সুযোগ ডেফিনেটলি আছে, এবং সেটা কংগ্রেসেরই অ্যাডভান্টেজ। তার কারণ তারা নন কংগ্রেস পার্টিতে তো যাচ্ছে না। এই যে বৃহত্তর কংগ্রেস পরিবার, যেটা কথাই তো এখন বারবার বলা হচ্ছে, যার শরদ পাওয়ারের যারা অংশ, রাজশেখর রেড্ডি ছিলেন, তার পুত্র ওয়াইএসআর রাজশেখর রেড্ডি তিনিও তার অংশ, মমতা বন্দ্যোপাধ্যায় তার অংশ, পূর্ণ সাংমা ছিলেন, তার সন্তান এখন মেঘালয় শাসন করছেন, তারা কনরাড সাংমা, তারা সবাই তার অংশ, সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা দেব, তিনি জয়েন করেছেন তৃণমূল কংগ্রেসে। এরা সবাই বৃহত্তর কংগ্রেস পরিবারের অংশ। বৃহত্তর কংগ্রেস পরিবারটা যদি ইন্টিগ্রেট করতে হয়, একত্রিত করতে হয় সারা দেশ জুড়ে, সেখানে তো একটা মুখ দরকার। সেই মুখটা কি মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার চেষ্টা করছেন বা করতে পারেন? গান্ধী পরিবার সম্ভবত হবে না। গান্ধী পরিবারকে রিপ্লেস করাটা হচ্ছে বোধহয় বড় রাজনৈতিক আমার মনে হয় এই বৃহত্তর পরিবারের যে সমস্যা, যে লিডারশিপ ক্রাইসিস কংগ্রেসের রয়েছে, এবং কংগ্রেসের নিজের দলের যে তারা গ্রুপ অফ 23 তৈরি করেছে, তারা বারে বারে বলছে লিডারশিপের একটা রেজলিউশনের দরকার, এইভাবে চলতে পারে না। কংগ্রেস তো নিজেই জানে যে তার লিডারশিপ ক্রাইসিস কত গভীর এবং কত বড়। ফলে একটা অল্টারনেটিভ লিডার তাদের খুঁজতে হবে। সেটা কংগ্রেস পার্টির মধ্যে যেভাবে এখন, মানে অনেক বছর ধরে যেভাবে কংগ্রেস পার্টির লিডারশিপ ম্যানেজ করা হয়েছে, সেখানে কিন্তু বাইরে হয় শরদ পাওয়ার, নয় মমতা ব্যানার্জি, মাঝখানে আর কিন্তু কেউ নেই। আর তাহলে তো কংগ্রেস পার্টি কাল ভেঙে যাবে। তোমার বক্তব্য শুনি। আমি একমত এই বিষয়টাতে। আসলে কি, আমি বারবার যেটা বলার চেষ্টা করছি যে আমাদের দেশটা বদলে যাচ্ছে। ধরো আমাদের দেশে একটা দলিত চেম্বার অফ কমার্স তৈরি হয়েছে, কয়েক বছর হয়ে গেল। দলিত ক্যাপিটালিজম বলে একটা কথা জেনারেট হয়েছে। অর্থাৎ এত অত্যাচার সত্ত্বেও দক্ষ কৃতি মানুষরা কিন্তু সবাই মানে তারা মাথা তুলছে। এই যে বিষয়টা, বা বিজেপির যারা এখন শীর্ষ নেতৃত্ব, তারা অনেকেই খুব সাধারণ পরিবার থেকে এসছে। এই জায়গাটাতে কংগ্রেস পিছিয়ে পড়ছে। সংকটটা কংগ্রেসের নয়, মানে কংগ্রেসের যে পলিটিক্স, সেটা বিজেপির একটা ন্যাচারাল কাউন্টার পয়েন্ট। কংগ্রেসের পলিটিক্স কখনোই মুছে যাবে না, ওটা থাকবে এবং ওটাই থাকবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কে সেটা বিয়ার করবে, কে সেটাকে বহন করবে, কে সেটা নেতৃত্ব দেবে, সমস্যাটা এইখানে। কংগ্রেসকে নিয়ে সমস্যা নয়। কংগ্রেস মানে রাহুল গান্ধী নয়, তার একটা বিরাট ব্যাপ্তি আছে, তার একটা আইডিওলজি আছে, ইতিহাস আছে, ভূগোল আছে। ফলে তাতে বিরাট বিরাট সমস্ত মানুষের কন্ট্রিবিউশন আছে। কংগ্রেস মুক্ত ভারত কোনোদিনই হবে না। রাহুল মুক্ত ভারত হবে কিনা সেটা নিয়ে কথা হচ্ছে। মানে রাহুলকে অসম্মান করে কথাটা বলছি না। সবাই তো আর জওহরলাল নেহরু নয়, সবাই ভিপি সিংও নয়, মানে ওটা সবার হয় না। আজকে রাহুল হচ্ছেন গিয়ে গান্ধী পরিবারের কত পঞ্চম প্রজন্মের নেতা তো, এবং তিনি এটাতেও ঘটনা, এই পরিবারটার স্যাক্রিফাইস তার প্যারালাল নেই কোনো সারা দেশে রাজনীতিতে, ঘটনা এটা। কিন্তু
এক একটা সময় আসে যখন বোঝা যায় যে ইনি পারছেন না, এটা প্রমাণিত, এটা রাহুল নিজে কিন্তু প্রকাশ্যে স্বীকারও করেছেন। কিন্তু আমার ধারণা কংগ্রেসের মধ্যে একটা ওই সাইকোফেন্সির ব্যাপারটা তা বিরাট ভাবে আছে, তারাই আবার বসিয়ে রেখেছে, এবার উনি হয়তো ভাবতেও শুরু করেছেন আমিই পারবো। আমি তো বলবো এই যে কানাইয়া কুমার ও মেভানির জয়েনিং বিরাট ব্যাপার, খুবই ভালো ব্যাপার। মানে ব্যাপারটা শুধু একটা 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 বিপরীতমুখী স্রোতও দেখা যাচ্ছে, কিন্তু একটা মুখ, আমি আবার মুখের কথাই বলছি, দরকার যে মানে আমাদের তুমি লক্ষ্য করে দেখবে ব্যতিক্রম আছে, কিন্তু যখনই একটা দল 400 350 করে আসন পেয়েছে তখনই একটা যুদ্ধ, একটা যুদ্ধে জেতা, মৃত্যু, একটা বালাকোট, এইসবের ফলে কিন্তু পলিসির জন্য নয়। এটা ভারতীয়দের ভোটিং প্যাটার্নের মধ্যে একটা ইমোশন কাজ করে খুব, এটা সব দেশে হয়তো এরকম হয় না, এটা আমাদের দেশে আছে। তো যেটা আছে সেটা আছে, সে কি করা যাবে। আজকে 2019-এর ভোটের আগে অনেকের ধারণা ছিল যে বিজেপি খুব খারাপ রেজাল্ট করবে, এবং অনেকে বলে তো এটা, এবং বলার মধ্যে ভুল নেই যে বালাকোটের ভোট বলা হচ্ছে তো কথাটা। ইয়েতে কি বলে 84 সালে বাজপেয়ী হেরে যাচ্ছেন, কেন হেরে যাচ্ছেন? ওই ইমোশনের ভোট। তো এইটা কিন্তু বদলাতে শুরু করবে বা করছে ধীরে ধীরে, কারণ নরেন্দ্র মোদী, অমিত শাহ, নাড্ডা এরা একটা জিনিস এস্টাবলিশ করে দিয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে ভারতীয় রাজনীতিটা পরিবারতন্ত্রের থেকে বেরিয়ে আসছে। লোকে দেখছে এখানে, যেখানে দলিতদের উপরে এত অত্যাচার হয় সারা দেশে, তবুও দলিত ক্যাপিটালিস্ট তৈরি হয়, দলিত চেম্বার অফ কমার্স তৈরি হয়। এই যে ব্যক্তির একটা স্বীকৃতি, ব্যক্তির মাথা তুলে দাঁড়ানো, ব্যক্তির সুখে স্বীকার করা, এই সামাজিক মননটা তৈরি হয়েছে আমাদের দেশে, সেখানটাতেই রাহুল পিছিয়ে পড়ছেন। একজন মমতা তো সেলফমেড, মমতার কে ছিল? মমতার কোনো বাবা রাজনীতি করেননি, মা রাজনীতি করেননি, বাড়িতে কেউ নেই। এটা আমরা একসময় বলতাম, কালির চালে থাকতেন তো, মাদার ডেয়ারিতে দুধ বিক্রি করেছেন এক সময়, কখনো বলেন না উনি। মোদী যেমন চা বিক্রি করার কথা বলেন, মমতা যে মাদার ডেয়ারিতে দুধ বিক্রি করতেছে সবাই জানে। সেইখান থেকে উঠে এসছেন নিজের চেষ্টায়। মানে মমতা কি ধরনের কাজ করে তোমরা সবাই জানো, মানে দিন নেই রাত নেই কাজ করে। এই মোদী বা নরেন্দ্র মোদী বা ওদের দলের যে শীর্ষ নেতারা এবার ইলেকশনের সময় কলকাতায় এসেছিলেন, আমি খোঁজ নিয়ে দেখছিলাম 3টে 4টে অবধি তারা মিটিং করছে। সেখানে বিহারে ক্যাম্পেইন করতে করতে রাহুল গান্ধী চলে যাচ্ছেন হিমাচল প্রদেশে 2 দিন ছুটি কাটাতে। এই রাজনীতিটা ভারতীয়রা কিন্তু এই রাজনীতিটা ফেলে দিয়েছে। এইখানটা একটা শূন্যতা তৈরি হচ্ছে, এই শূন্যতাটা কে ভরাট করবে? আমার বক্তব্য এটাই। আমাদের সকল প্রশ্ন এটাই, কংগ্রেসের সংকটটা কংগ্রেসের নয়, বরং কংগ্রেসেরই সময় তৈরি হয়েছে। সংকটটা কংগ্রেস লিডারশিপে। বৃহত্তর অর্থে কংগ্রেস রাজনীতির কথা বলছো নির্মল, কংগ্রেসের পক্ষে প্রচুর প্রভূত সম্ভাবনা তৈরি হয়েছে শুভাশিস বলছেন, তোমার বক্তব্য একটু শুনি। না, আমার বক্তব্য হচ্ছে অভিজিৎ যে প্রশ্নটা করেছিল, আমার কাছে যে কংগ্রেস যতদিন থাকবে বিজেপি তত সুবিধা পাবে। বিজেপি সবসময় থাকবে, চাইবে যে কংগ্রেস থাকবে, ঠিক আছে? কারণ রাহুল গান্ধীর কথা বলছে। হ্যাঁ, এখন কংগ্রেস বলতে সুভাষিস দা যে ফ্রেমওয়ার্কের কংগ্রেসের কথা বলছে সেই ফ্রেম নয়। আমি যে কংগ্রেস এখন রয়েছে, রাহুল গান্ধী কিংবা সোনিয়া গান্ধী, এই যে ফ্রেমটা রয়েছে, এই ফ্রেমটাকে অলরেডি সরানোর জন্য একটা G23 গ্রুপ তো তৈরি হয়েছে, এবং এমন কথাও বলা হচ্ছে শশী থারুর থেকে আরম্ভ করে আনন্দ শর্মা, কপিল সিব্বল, তারা সবাই তলে তলে আন্ডারস্ট্যান্ডিং করছে, বহু জায়গায় বিজেপির সঙ্গে মিলে যাচ্ছে, জিতিন প্রসাদের মতো লোককে তারা তুলে নিয়ে আসছে। এবার আমাদের সময় ফুরিয়ে আসছে। এবার আমার প্রশ্নটা হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে কংগ্রেস ইজ অ্যান ইম্পেডিমেন্ট। কংগ্রেস মুক্ত ভারত যে কথাটা, ওটা বিজেপি স্লোগান, ওর স্লোগানটা আমার কথা আমি বলছি, বাট কংগ্রেস ইজ অ্যান ইম্পেডিমেন্ট। এই ইম্পেডিমেন্টটাকে তুমি কি করে ম্যানুভার করবে? ইম্পেডিমেন্ট টু হোয়াট, মানে কিসের পথে বাধা? টু দ্য স্পেস
that this problem creature whose name is Narendra Modi has created, both within the party and outside the party. মানে কংগ্রেস নরেন্দ্র মোদীর সমস্যা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা, তাই তো? আবার বিজেপিরও সমস্যা, বিজেপিরও সমস্যা, তাই তো বলছি, নরেন্দ্র মোদীর সমস্যা, বিজেপির সমস্যা। ওই স্পেসটা, হ্যাঁ, তুমি যদি খুব ভালো করে দেখবে যে বিজেপির মধ্যে দুটো গ্রুপ তৈরি হয়েছে, তাদেরকে বলা হয় মোদি ভক্ত। সেটা মোটেই পার্টির পক্ষে খুব ওয়েলকাম সাইন নয়, খুব হেলদি ডেভেলপমেন্ট নয়। এবার ঘটনাটা হচ্ছে যে এই জায়গাটাতে কি করে দাঁড়াবে, মানে আমার প্রশ্নটা যেটা অভিজিৎ ঘোষাল বারবার বলছে যে সবাই মিলে কি ইম্পেডিমেন্ট হচ্ছে কি, না, ইম্পেডিমেন্টটা হচ্ছে কংগ্রেস। তাকে তোমাকে ম্যানুভার করতে হবে, ম্যানিপুলেট করতে হবে, যাই করতে হবে। মমতা যত কুইক করতে পারে তত সে তাড়াতাড়ি মোদির কাছে একটা অপোজিশন হয়ে দাঁড়াবে। আর কংগ্রেস যতদিন থাকবে, তুমি দেখলে না বিহারে ডুবে গেল, তেজস্বী ডুবে গেল, কংগ্রেসের হাতটা ধরলো। ওটা যদি না ধরতো তাহলে নীতিশ আর এই কম্বিনেশনটা আসতোই, ভুলটা ওইখানে করে ফেলতো। আরো অনেক রাজনৈতিক প্রশ্ন আসে নির্মল, আরো অনেক রাজনৈতিক প্রশ্ন আসে, মানে কে কার হাত ধরে কোথায় ঢুকে গেল, তারপর আর বৃহৎ রাজনৈতিক প্রশ্ন রয়ে যায়, সেগুলো পরে কোনোদিন আমরা আলোচনা করব। যেমন একটাই প্রশ্ন, বিহার প্রসঙ্গ তুমি যখন তুললে আর কি, যে সমস্ত বিহারের রাজনৈতিক দল চাইছে একটা জাতভিত্তিক জনগণনা হোক, বিজেপি কেন্দ্রে চাইছে না। না, তার কারণ একটা, কারণ আমি শুধু এটা বললাম, বিহার থেকে শাসক দল এবং বিরোধী দল একসঙ্গে প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছিল এবারের 2021 সালের জনগণনা যে হবে সেখানে জাতের কথাটা উল্লেখ করা হোক, সেটা বিজেপি রাখতে দিচ্ছে না। বিহার থেকে আবারও বলছে, শাসক দল বিরোধী দল একসঙ্গে অ্যাপ্রোচ করেছিল প্রধানমন্ত্রীকে। সেটা আমি ছোট্ট একটা কারেকশন করে দিই, এটা হলো যে পার্লামেন্টে একটা আইন পাস করা হলো যার বিরোধিতায় ওই মিটিংটা হলো। তুমি যেটা উল্লেখ করছো সুদীপ্ত, সেটা হলো পার্লামেন্টে একটা তড়িঘড়ি করে একটা বিল পাস করা হলো, ওবিসি ক্যাটেগরাইজেশন সেটা রাজ্য করবে, সেন্টার থেকে এই দায়িত্ব তারা নেবে না। মানে মোদি নিজের ঘাট থেকে এই ঝামেলাটা নামিয়ে দিল কার ঘাড়ে? না রাজ্যের ঘাড়ে। কোন রাজ্য প্রতিবাদ করলো? বিহার। প্রতিবাদে কারা সামিল ছিল? বিজেপি, নীতিশ এবং তেজস্বী, তিনজনে গিয়েছিল। ফলে এই কাস্ট নিয়ে বিজেপির অনেক সমস্যা আছে এবং সেই সমস্যা মোদি ঘাট থেকে ফেলে দিতে পারে, বাট বিজেপি সেটাকে এখনো হ্যান্ডেল করতে পারছে। আমি তোমাকে আর একটা ইনফরমেশন, আমরা সেগুলো পরবর্তীকালে আলোচনা, নির্মল শিখা দিই, আমরা সেগুলো পরের দিন আলোচনা করবো। আজকে আমি উল্লেখ করলাম, মাত্র উল্লেখ করলাম যে পরবর্তীতে কোনোদিন নিশ্চয়ই আমরা, খুব ইন্টারেস্টিং টপিক, খুব ইন্টারেস্টিং, পরে নিশ্চয়ই আমরা আলোচনা করবো। প্রসঙ্গক্রমে আসলো বলে যে যেহেতু আজ মানে কেন কিভাবে কোন রাজ্যে করে দাও, মানে আমার যেটা মত সেটা হচ্ছে মমতাকে আগে সোনিয়াকে ফেস করতে হবে, তারপরে মোদি অব্দি যাবে, এই হচ্ছে প্রবলেম। বটেই তো তেমনি মোদিকেও বোধহয় তার আগে নিজের দলের মধ্যে অনেক অপোজিশনকে ফেস করতে হবে, তুমি অনেক ইঙ্গিত দিচ্ছিলে, তারপরে নিশ্চয়ই সেটাই হবে আর কি। তুমি আমার কথাটাই বলছো। অবশ্যই তুমি তো সে কথা বলেছো, আমরা সকলেই সেটা বিশ্বাস করি। না, রাজনীতি শেষ পর্যন্ত সেটাই হওয়া উচিত, মানে যে যার মতকে প্রকাশ করুক, তারপর তার বিরোধিতার মুখোমুখি হোক, তারপরে উঠে আসুক, এটা মানে যা হওয়া উচিত সেটা দ্বন্দ্বের মাধ্যমে, দ্বন্দ্ব মানে আলোচনা, তর্ক বিতর্ক, তার মধ্যেই উঠে আসুক। মমতা আপাতত যদি শান্তিপুর আর দিনহাটা বার করতে পারে, আমি খুব আশান্বিত। শান্তিপুর দিনহাটাতে বিজেপি যেবারে হেরে গেছে তো, তৃণমূল জিতে গেছে তো আজকে। না, শান্তিপুর তো বিজেপি, শান্তিপুর বিজেপি 15,000 ভোটে জিতেছে, দিনহাটা মাত্র 59 ভোটে জিতেছে। আপাতত সোনিয়া কিংবা মোদি, সেগুলো পরে আলোচনা। আজকে আমরা আলোচনা করছিলাম যেগুলো জঙ্গিপুর, শামশেরগঞ্জ এবং ভবানীপুর নিয়ে আলোচনা করছিলাম, সেখানে যাওয়ার রেজাল্ট হয়ে গেছে। অনেক ধন্যবাদ সকলকে আলোচনা থাকার জন্য, দর্শকদের ধন্যবাদ এতক্ষণ আলোচনা আমাদের সঙ্গে থাকার জন্য।